2007 সালের দিকে সাউথ কোরিয়ার এক প্রত্যন্ত গ্রামে এক অদ্ভুত টাইপের সিরিয়াল কিলারের উদয় হয়েছিল। অদ্ভুত টাইপ বলছি কারণ মানুষকে মেরে একটা মেশিনে কিমা বানিয়ে সেই কিমা করা মানুষের মাংস তার মুরগির খামারে মুরগিকে খাওয়াতো সেই কিলার। কতটা বিভৎস একবার ভাবতে পারেন। কিন্তু একটা ঘটনায় তার পুরো পাশার চাল পাল্টে যায়। ইয়নজিওন নামে একটা মেয়ে তার হারিয়ে যাওয়া বোনের সন্ধানে কোরিয়ার সেই ছোট্ট গ্রামে একদিন এসে পৌঁছায়। কিন্তু স্থানীয় একটা নির্জন বাড়িতে বোনকে খুঁজতে গিয়ে নিজের জীবনের একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন নেমে আসে। নিজের দুরবস্থার পরেও সে ভাবতে থাকে তার বোনটাই বা কোথায় গেল। এই প্রশ্নের উত্তর যখন সে খুঁজে পায় তখন একটা হাড়হিম করা সত্য তার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছিল সেই মেয়েটার সাথে? সিরিয়াল কিলিংয়ের সাথে এই মিসিং কেসের কোনো সম্পর্ক নেই তো? উত্তরটা কিন্তু এই পুরো মুভির জুড়ে রয়েছে, আমরা তো একটু পরেই দেখব। প্রতিটা সিরিয়াল কিলিং টাইপের মুভি কোনো না কোনো এক সিরিয়াল কিলারের বাস্তব জীবনকে তুলে ধরে। আমাদের আজকের গল্পও ঠিক তেমনই। 2007 সালের দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জিওলা প্রদেশের বসুংয়ে কিছু মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছিল। একজন সাইকোপ্যাথ নিজের স্ত্রীকে খুন করার মাধ্যমে তার পৈশাচিকতা শুরু করেছিল। সেই ঘটনার প্রেক্ষাপটে 2009 সালে তৈরি হয় মিসিং নামে একটা মুভি। মুভির শুরুতে ইয়ন জিয়ং এবং সো জিয়ং নামে দুই বোনকে দেখা যায়। একে অপরের সাথে একটা অনুষ্ঠানে আড্ডা দিতে ব্যস্ত এরা। পৃথিবীতে এই দুই বোনের আপন বলতে একে অপরের ছাড়া আর কেউ নেই। সো জিয়ং একটা কর্পোরেট অফিসে জব করে, নিচে অনেকটা স্বাধীনভাবেই বাস করে সে। মূলত এই দুই বোনকে নিয়েই আমাদের সামনের গল্পটা এগিয়ে যাবে। এরপরে দৃশ্যপটটা পরিবর্তন হয়। দক্ষিণ জিওলা প্রদেশের বসুং গ্রামের একটা দৃশ্য দেখতে পাই আমরা। সো জিয়ং একদিন এখানে তার অফিসের এক ডিরেক্টরের সাথে ঘুরতে আসে। তারা জানে এই গ্রামে একটা ভালো খাবারের রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটা খুব বিখ্যাত না হলেও এদিকে যারা বেড়াতে আসে তারা প্রায়ই সেখানে খেতে যায়। গ্রামের সরু পথ ধরে গাড়ি চালানোটা খুবই কঠিন একটা কাজ। তা সত্ত্বেও চিপা রাস্তা দিয়ে একসময় সেই বাড়িতে গিয়ে হাজির হয় সো জিয়ং এবং তার ডিরেক্টর হাং। এর পরের দৃশ্যে আমরা একজন মাঝবয়সী লোককে দেখতে পাই। লোকটার নাম হচ্ছে প্যাংগং এবং সেই মূলত এই রেস্টুরেন্টটা চালায়। তার কাছে যে দুজন অতিথি এসেছে তাদের জন্য সে মুরগির মাংসের ব্যবস্থা করবে বলে একটা মুরগি সাথে করে নিয়ে এসেছে। লোকটা এদিকে যখন মাংস রেডি করতে ব্যস্ত তখন ইয়ন তার ডিরেক্টর সাহেবের সাথে ভেতরে বসে একটু খুনসুটি করতে ব্যস্ত রয়েছে। তাদের আচরণে বোঝা যাচ্ছিল বসের সাথে সো ইয়ংয়ের বেশ একটা সম্পর্ক চলছিল। কথায় কথায় সো জিয়ন তার বসকে বলছিল এই বাড়ির ওনার মানে বুড়ো সেই লোকটা তার দিকে নাকি খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। সো জিয়নের কথায় ডিরেক্টর এবার একটু হেসে বলে, আরে বাদ দাও তো, পুরুষ মানুষ বুড়ো আর জোয়ান বলে কোনো কথা নেই, তারা মেয়ে দেখলে একটু একটু তাকাবেই, এটা কোনো ব্যাপার না। ডিরেক্টর হ্যানের সাথে কথা শেষ করে সো জিয়ন তার বোন ইয়ন জিয়নকে ফোন করার চেষ্টা করে। সে কোথায় এসেছে সেটা সে ইয়নকে এখনও বলেনি। কিন্তু সো খেয়াল করে এখানে ভালো ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই সামনের উঁচু একটা জায়গায় গিয়ে নেটওয়ার্ক পাওয়া যায় কিনা সেটা সে পরীক্ষা করতে যায়। এদিকে ইয়ন চলে যাওয়ার পরে বাড়ির মালিক প্যাংগং ডিরেক্টরের কাছে এসে বলে, আপনার খাবার রেডি হচ্ছে। গতকাল কাঁধে একটু বেশি ব্যথা পেয়েছিলাম, তাই খাবারটা রেডি হতে হতে আমাকে একটু যদি সাহায্য করেন তবে আমার ভীষণ উপকার হয়। লোকটার কথায় ডিরেক্টর হ্যাং এবার একটু অবাক হয়। তারপরেও সে একটু মজার ছলে তার কাছে জানতে চায়, আপনাকে সাহায্য করলে আমাকে কি দিবেন? উত্তরে লোকটা জানায়, আপনাদের খাবারের দাম দিতে হবে না। আর এটাকে একটু ফানি ভেবেই ডিরেক্টর মালিকের সাথে ভেতরের একটা রুমে গিয়ে ঢোকে। ভেতরে ঢুকে হ্যাং দেখতে পায় একটা নয় বেশ কয়েকটা ভারী বস্তা তাকে সরাতে হবে। তারপরেও লোকটাকে সাহায্য করতে শুরু করে সে। কিন্তু ঠিক তখন পেছন থেকে সেই মালিক প্যাংগং হাতে একটা তার জাতীয় কিছু নিয়ে ডিরেক্টরের গলা পেঁচিয়ে ধরে। তারের হ্যাচকা টানে হ্যাংয়ের গলা দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করে। নিজের গলায় হাত দিয়ে হ্যাং এবার হাঁসফাঁস করতে থাকে। আর ঠিক সেই সময় দরজায় শোনা যায় একটা শব্দ। শব্দটা করেছিল সো জিয়ন। ফোনে কথা বলা শেষ করে সো জিয়ন ডিরেক্টরকে রেস্টুরেন্টে না দেখে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিল। শব্দ পেয়েই মালিক প্যাংগং ডিরেক্টরকে ছেড়ে দেয়। আর ঠিক সেই সময় দরজা খুলে হ্যাংকে রক্তাক্ত অবস্থায় দেখে একেবারে চমকে ওঠে সো জিয়ন। কিন্তু আতঙ্কের আরও কিছু বাকি ছিল। তাকে চমকের মধ্যে রেখেই সেই মালিক প্যাংগং
একটা কুড়াল দিয়ে ডিরেক্টর হ্যানের মাথার ঠিক মাঝখানটায় আঘাত করে। সঙ্গত কারণেই এই আঘাতে কারো বেঁচে থাকার কথা নয়। ভয়ঙ্কর একটা ঘটনা নিজের চোখের সামনে দেখে আতঙ্কিত অবস্থায় সোজিয়ন পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে বেরিয়ে সামনেই দানবের মতো একটা কুকুরকে দেখে থমকে যায় সে। আর এর মধ্যেই সে খেয়াল করে তার পেছনে খুনিটা এসে দাঁড়িয়েছে। লোকটা সোজিয়নের মুখে একটা রুমাল ধরে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে বেসমেন্টের একটা ঘরে এনে বন্দি করে দেয়। সেই রাতে আর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। সাইকোপ্যাথটার একটা মুরগির খামার ছিল। রাতে সে মুরগিদের কিমা করা মাংস খেতে দিচ্ছিল, আর এই কিমা সে তৈরি করেছিল ডিরেক্টর হ্যাংকে দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন লোকটা কোন টাইপের পিশাচ, এবং সোজিয়ন এই পিশাচের হাতেই বন্দি হয়ে গেল। মুরগিকে খাবার দিয়ে প্যাংগং জিয়নকে যেখানে বন্দি করে রেখেছে, মানে সেই বেসমেন্টে চলে আসে। এই বেসমেন্টে আবছা অন্ধকার বিরাজ করছে এবং ঘরটার মধ্যে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। বেসমেন্টের এক কোণে একটা লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে সোজিয়নকে। প্যাংগন সোজিয়নের দিকে এগিয়ে গিয়ে বলে, তুমি হয়তো বুঝতে পেরেছ এখান থেকে পালানোর কোনো পথ নেই। যদি মরতে না চাও তবে চিৎকার করো না, আমার সব কথা মেনে চলো, তবেই তুমি বেঁচে থাকতে পারবে। কথাগুলো শোনার পরে ইয়োন তার অবস্থাটা বুঝতে পারে, তাই সে সাথে সাথে মাথা নাড়ায়। প্যাংগং এবার মুখে একটা পৈশাচিক হাসি দিয়ে তার দিকে একটা ম্যাচের বাক্স বাড়িয়ে দেয়। সোজিয়ন সেটা হাতে নিয়ে বুঝতে পারে এই ঘরটা অন্ধকার এবং এখানে আলো জ্বালানোর কোনো ব্যবস্থাই নেই। তাই লোকটা তাকে এই ম্যাচটা দিয়েছে, মানে এটাকে রাত্রে তাকে জ্বালাতে হবে। সোজিয়নের কাছ থেকে ফিরে প্যাংগং এবার তার বাড়ির ছাদে চলে আসে। একটা আরাম কেদারায় বসে মনের সুখে মাউথ অর্গান বাজাতে শুরু করে সে। মনের মধ্যে একটা প্রশান্তির ঢেউ খেলে যাচ্ছে তার। এটাকে সাইকোপ্যাথদের টিপিক্যাল আচরণ বলতে পারেন। এর পরের দিন সকালে একটা দোকানের লোকটা তার ফার্মের কয়েক ঝুড়ি ডিম সরবরাহ করতে যায়। তার মুরগির ডিমের সাইজ নাকি বেশ বড়, তাই এই ডিমের চাহিদাও অনেক বেশি। প্যাংগং যখন দোকানিকে ডিমটা সরবরাহ করছে, তখন সেই দোকানি তার কাছে জানতে চায় কিভাবে তার মুরগির ডিম এত বড় হয়, এটার সিক্রেটটা কি। কিন্তু সেই দোকানির কথায় প্যাংগং এবার একটু মুচকি হাসে, কিন্তু তাকে কিছু বলতে চায় না সে। ডিম ডেলিভারি শেষ করে একটা সুপার শপে এসে পৌঁছায় প্যাংগং। সেখানে বন্ধুদের সাথে কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফিরে আসে খনি। এরপর সে বেসমেন্টে সোজিয়নের কাছে চলে আসে। সারা রাত ধরে খাঁচায় বন্দি থাকার পর মেয়েটার অবস্থা এখন ভীষণ খারাপ। খাঁচার দরজা বন্ধ থাকায় এই খাঁচার মধ্যেই তাকে প্রাতরাশ সারতে হয়েছে। আর এটা দেখে লোকটা তাকে বলে, তুমি নিশ্চয়ই এই খাঁচার মধ্যে বন্দি থাকতে চাও না, বাইরে বের হতে চাও, তাই তো? অন্ধকার থেকে আলোতে আসতে চাও। প্যাংগংয়ের কথায় এবার মাথা নাড়ে সোজিয়ন। সোজিয়নকে সেই খাঁচার মধ্যেই রেখেই এরপর গোসল করানো হয় এবং তাকে কিছু কাপড় দিয়ে লোকটা বলে সেগুলো পাল্টে নিতে। দেখা যায় সোজিয়ন লোকটার কথা মতো কাজ করে, নিজেকে এবার একটু ফ্রেশ লাগে তার। তারপর লোকটা একটা টেবিলে একটা কেককে মোমবাতি দিয়ে সাজায় এবং সোজিয়নকে নিয়ে সেটা খেতে শুরু করে। এই পুরো বিষয়টাতে প্যাংগং খুবই এনজয় করছিল। খেতে খেতে সে সোজিয়নকে বলে, তোমাকে দিয়ে আমার এটা তৃতীয়। মানে সে বোঝাতে চায় এই কথার মাধ্যমে এর আগে তার হাতে আরও দুজন মেয়ে এখানে বন্দী হয়েছিল, কিন্তু তাদের পরিণতি যে মুরগির খাবারে পরিণত হয়েছিল সেটা আর সোজিয়নকে বলে না সে। খেতে খেতে এবার লোকটা বলে, আমি খুব ভালো গান করতে পারি। আর এই বলেই সে গান শুরু করে দেয় এবং সোজিয়নকে তার প্রশংসা করতে বলে। কিন্তু সো প্রশংসা করতে করতে একসময় বিষম খেয়ে উঠলে লোকটা এবার গান থামিয়ে ভীষণ রেগে যায়। সে সোকে মারতে শুরু করে এবং শেষমেশ এই প্যাংগং নামে পিশাচটার হাতে ধর্ষিত হতে হয় সোজিয়নকে। বেসমেন্ট থেকে কাজ শেষ করে প্যাংগং তার রুমে চলে আসে। এ সময় তার মাকে দেখা যায়। এই মহিলা ভীষণ অসুস্থ। মুখে তৃপ্তির হাসি নিয়ে বিছানায় শুয়ে পড়ে এই সাইকোপ্যাথ। এভাবে একে একে বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। বেশ কিছুদিন ধরে বোনের খোঁজ না পেয়ে এই সোজিয়নের বোন ইয়নজিয়ন বোসং থানায় এসে পৌঁছায় একদিন। থানার ইন্সপেক্টরের কাছে সব জানিয়ে বোনের একটা মিসিং কমপ্লেন করতে চায় ইয়ন, কিন্তু ইন্সপেক্টর এটাতে এবার একটু বেঁকে বসে। সে বলে তার বোন যেখান থেকে মিসিং হয়েছে সেই এলাকা তার থানার আওতায় পড়ে না। এছাড়া সে বেশ খারাপ ব্যবহার করে ইয়নজিয়নের সাথে। পুলিশের ব্যবহারে বেশ একটু অসন্তুষ্ট হয়ে থানা থেকে বেরিয়ে আসে ইয়নজিয়ন, কিন্তু গাড়িতে ওঠার পর তার কাছে এক পুলিশ কনস্টেবল এগিয়ে এসে
তার বসের জন্য ক্ষমা চায়। সে বলে যদি সে চায় তবে সে তাকে ব্যক্তিগতভাবে তার বোনকে খুঁজতে সাহায্য করতে পারে। কিন্তু এ কথার উত্তরে ইয়ন জিওন রাজি হয় না। এই কনস্টেবলটা তার বসের মতো এত রকচটা ছিল না, বেশ ভালোই ছিল সে। তাই ইয়ন যখন তার সাহায্য নিতে রাজি হচ্ছিল না, তখন সে তার একটা কার্ড তাকে দিয়ে জানায় যদি তার প্রয়োজন হয় তবে সে যেন তাকে ফোন করে। পুলিশ স্টেশন থেকে এরপর ইয়ন জিওন বোসন গ্রামে চলে আসে এবং বিভিন্ন জায়গায় তার বোনের ছবি দেখিয়ে জানতে চায় এই মেয়েকে তারা এখানে কোথাও দেখেছে কিনা। ইয়ন জিওন যখন সোজিওনের খোঁজ করছে তখন সেই বেসমেন্টে ঘটেছে আর একটা ঘটনা। এই কদিন সোজিওনের উপর পিশাচটা প্রচণ্ডভাবে শারীরিক নির্যাতন চালিয়েছিল, তাই বেশ অসুস্থ হয়ে পড়েছিল সে। কিন্তু তারপরেও তার কোনো নিস্তার ছিল না। প্রতিদিন একাধিকবার লোকটার শারীরিক চাহিদা মেটাতে হচ্ছিল তাকে। এর মধ্যেই অন্যদিকে ইয়ন জিওন একটা মেয়ের কাছ থেকে জানতে পেরেছে 10 দিন আগে সে এই ছবির মেয়েটাকে একজন লোকের সাথে কথা বলতে দেখেছিল। যেখানে দাঁড়িয়ে তারা কথা বলছিল সেটা ছিল একটা কুকুর খামারের সামনে, অর্থাৎ যে বাড়ির সামনে তার বোনকে দেখেছিল সেই বাড়ির লোকটার একটা কুকুরের খামার আছে। মেয়েটার কথা শুনে ইয়ন জিওন এবার একটুও দেরি করে না। কিছুক্ষণের মধ্যেই সে সেই কুকুরের খামারের বাড়ির সামনে এসে দাঁড়ায়। দেখা যায় বাড়ির ভেতর থেকে মোটাসোটা গোছের একটা লোক বেরিয়ে আসছে। ইয়ন জিওন সেই লোকটাকে সোজিওনের ছবিটা দেখে জানতে চাই এই মেয়েটাকে সে কোথাও দেখেছে কিনা। মোটা লোকটা তাকে বলে সে একে চেনে না, একে কোথাও দেখেনি সে। ইয়ন এবার তার কাছে জানতে চায় আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা। এবার লোকটা তাকে বলে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সেটা বেশ কিছুদিন হলো বন্ধ। এই রেস্টুরেন্টের কথাই সোজিওন তাকে বলেছিল কিডন্যাপ হওয়ার আগে। কুকুরের খামারের কথা শুনে ইয়ন জিওন এবার সেই বাড়ির সামনে এসে দাঁড়ায়, অর্থাৎ সেই সাইকোর বাড়ির সামনে। ইয়ন জিওন বাড়ির বাইরে দাঁড়িয়ে বাড়ির কাউকে এ সময় ডাকতে শুরু করে, কিন্তু সাইকোটা ডাক শোনা সত্ত্বেও কোনো সাড়া দেয় না। বাড়ির ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে ইয়ন বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখতে শুরু করে এবং একসময় সেই বেসমেন্টের দরজার সামনে চলে আসে। বাড়ির চারপাশটার থমথমে পরিবেশ দেখে এবার তার মধ্যে একটু দুশ্চিন্তা হতে শুরু করেছে। একেবারেই চুপচাপ চারপাশটা, আর এটাই তাকে ভাবিয়ে তুলেছে। সেখান থেকে সে যখন ফিরে আসছে তখন ঠিক তার সামনেই সেই সাইকোটাকে দেখে চমকে ওঠে ইয়ন জিওন। লোকটা তার কাছে জানতে চায় এখানে সে কি করছে। ইয়ন উত্তরে সোজিওনের ছবিটা বের করে তাকে দেখায় এবং তার কাছে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে সে কোথাও দেখেছে কিনা। ছবিটা দেখে প্যাংগংয়ের মধ্যে অদ্ভুত একটা প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ছবি দেখে সে বলে একে সে চেনে না। তবে প্যাংগং ইয়ন জিওনের কাছে জানতে চায় ছবির মেয়েটা তার কি হয়। ইয়ন উত্তর দেয় এটা তার বোন, এখানে কোথাও এসেছিল সে, বেশ কয়েকদিন হলো মিসিং রয়েছে। এবার লোকটা তার কথার উত্তরে মাথা নাড়ায়। ইয়ন জিওন যখন খুনিটার সাথে কথা বলছিল তখন ভেতরে আহত অবস্থায় কাতরাচ্ছিল তারই বোন সোজিওন। এদিকে ইয়ন বোনের কোনো খবর জানতে না পেরে যখন ফেরার পথ ধরেছে তখন পথে তার একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটাকে ছবি দেখিয়ে সে একই কথা জানতে চায় তার কাছ থেকে, কিন্তু এবার মেয়েটা প্রথমে কিছুটা অস্বীকার করলেও পরবর্তীতে বলে 10 দিন আগে সামনের একটা রেস্টুরেন্টের সামনে এই মেয়েটাকে সে দেখেছিল। এই কথায় এবার ইয়ন বেশ চমকে ওঠে এবং সোজিওনের ছবি দেখার পরে সেই রেস্টুরেন্ট মালিকের প্রতিক্রিয়ার কথা তার মনে পড়ে যায়। সেই রেস্টুরেন্ট মালিক লোকটা তাকে মিথ্যা বলছে, সেই কোনো খারাপ কিছু একটা তার বোনের সাথে ঘটিয়েছে। কিন্তু ইয়ন জিওন এটাও ভাবে এই অবস্থায় তার একা একা কিছু করা ঠিক হবে না, তাই সে আবার নিরুপায় হয়ে পুলিশ স্টেশনে চলে আসে। কিন্তু থানার দায়িত্বরত ইন্সপেক্টর এবারও তাকে অসহযোগিতাই করে। কারণ হিসেবে সে বলে ইয়ন যার বিরুদ্ধে অভিযোগ করছে সেই প্যাংগং নামের লোকটা একজন নিরীহ মানুষ, সে কোনো ধরনের কিডন্যাপিংয়ের সাথে কোনোভাবেই জড়িত থাকতে পারে না। ইন্সপেক্টরের কথায় এবার আবারও হতাশ হয়ে যায় ইয়ন জিওন। তবে ঠিক সেই সময় সেই পুলিশ কনস্টেবল এগিয়ে আসে ইন্সপেক্টরের দিকে। তাকে সে অনুরোধ করে বলে মেয়েটাকে সাহায্য করা উচিত আমাদের, ওরা সেখানে যাবে। যদি তার জন্য কোনো সমস্যা তৈরি হয় তবে তার জন্য এই কনস্টেবল নিজে দায়ী থাকবে। এই পুলিশের কথায় এবার কাজ হয়। অবশেষে তারা প্যাংগংয়ের বাড়িতে এসে পৌঁছায়। ইন্সপেক্টর প্যাংগংকে অনুরোধ করে তারা তার বেসমেন্টটা তল্লাশি করতে চায়। কারণ হিসেবে সে তাকে বলে এই মেয়েটা সন্দেহ করছে তার বোনকে এখানে আটকে রাখা হয়েছে। প্রথমে প্যাংগং পুলিশের কথায় প্রতিবাদ করলেও পরে বেসমেন্টের চাবিটা দিয়ে দেয়।
পুলিশ ইন্সপেক্টর এক পাশটা দেখতে চলে গেলে ইয়ন জিওন পুলিশ কনস্টেবলকে সাথে নিয়ে সেই বেসমেন্টের রুমে গিয়ে ঢোকে, যেখানে সোজিওনকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু ভেতরের আবছা অন্ধকারে কিছুই দেখতে পায় না তারা। তবে একটা জায়গায় সেই খাঁচাটাকে দেখতে পাইছে। খাঁচাটার মধ্যে কিছু একটা তাঁবু দিয়ে ঢাকা আছে। আর এটা দেখে ইয়ন জিওন সেদিকে এগিয়ে যায়। কিন্তু তাঁবুটা তোলার পরে সেখানে একটা মৃত কুকুরকে খুঁজে পায়। বিষয়টা বেশ চমকে যাওয়ার মতো, কারণ এখানেই তো সোজিওনকে বন্দি করে রাখা হয়েছিল। লোকটা কোথায় নিয়ে গেল তাকে? তবে এর মধ্যেই একটা সাংঘাতিক বিষয় ঘটে গিয়েছিল, যেটা ওরা বুঝতে পারেনি। ভেতরে ঢোকার সময় ছোট্ট একটা কাটা আঙুল, যেটা অবশ্যই সোইয়নের ছিল, সেটা কনস্টেবলের পায়ের নিচে পড়লেও সে বুঝতে পারেনি। তো সোইয়নকে খুঁজে না পেয়ে ইয়ন জিওন বেসমেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোথাও সোকে খুঁজে না পাওয়ায় ইন্সপেক্টর প্যাংগং এর কাছে বেশ দুঃখ প্রকাশ করেন। কিন্তু ওরা যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসছে, তখন পেছন দিকে যদি ইয়ন জিওন তাকাতো, তবে সে দেখতে পেত সাইকোর চেহারাটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সোজিওনকে পাওয়া গেল না কেন সেই বেসমেন্টে? আসলে সাইকোটা ইয়ন জিওনের আগের আশাতেই বুঝতে পেরেছিল কিছু একটা ঘটতে চলেছে। সে ভেবেছিল তার কাছে এই মেয়েটা আবারও ফিরে আসবে। মূলত সে কারণেই সে সোজিওনকে তার সেই কিমা করা মেশিনের মধ্যে নিয়ে রেখেছিল। আর এবার আমরা দেখতে পাই সোইয়নের দুরবস্থা। লোকটা এবার জ্যান্তই মেয়েটাকে মেশিনে পিষতে শুরু করেছে এবং কিমা তৈরি হওয়ার পর সেটাকে যথারীতি মুরগির খাবারেও পরিণত করছে। কি বিভৎস বিষয়টা! প্লিজ, ডিস্টার্বিং হলে এটুকু ইগনোর করতে পারেন। পরের দিন ইয়ন জিওন বোনকে খুঁজে না পাওয়ার একটা ব্যর্থ মিশন শেষ করে যখন ফিরে যেতে শুরু করে, তখন রাস্তায় একটা মোটর সাইকেলের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি থেকে বেরিয়ে ইয়ন জিওন দেখতে পায়, আরে এটা হলো সেই প্যাংগং লোকটা। তাকে চিনতে পেরে ইয়ং এবার দুঃখ প্রকাশ করে। তবে লোকটা এবার তাকে বেশ বিনয়ীভাবে বলে, আপনি এত উতলা হয়েছেন কেন? আপনার বোন নিশ্চয়ই বেঁচে আছে, তাকে খুঁজে দেখুন। লোকটার সাথে কথা বলা শেষ করে ইয়ন জিওন যখন চলে যেতে শুরু করেছে, তখন প্যাংগং তাকে একটা চমকে যাওয়ার মতো কথা বলে। সে বলে, আপনার বোন কি কোনো লকেট পরতো যেটা হার্টের মতো দেখতে? লোকটার কথা ইয়ন জিওন এবার থমকে দাঁড়ায় এবং বেশ আগ্রহী হয়ে ওঠে। সে বলে, হ্যাঁ, এরকম একটা লকেট সে পরতো। প্যাংগং এবার তাকে বলে, এরকম একটা লকেট সে কুকুর খামারির বাড়ির সামনে থেকে খুঁজে পেয়েছিল, চাইলে সে সেটা নিয়ে নিতে পারে। কিন্তু এখন তার লকেটটা সাথে নেই, তার বোনের লকেটটা তার বাড়িতে রয়েছে। প্যাংগং এর কথা শুনে বেশ আবেগী হয়ে ওঠে ইয়ন জিওন। তাই সে সিদ্ধান্ত নেয় প্যাংগং এর বাড়িতে গিয়ে সেই লকেটটা ফিরিয়ে নিয়ে আসবে। এরপর বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে যায়। পরের দিকে দেখা যায় প্যাংগং পুলিশ স্টেশনে এসে পৌঁছেছে। আসলে সাইকোটার এখানে আসার উদ্দেশ্য ছিল পুলিশের মনোভাব বুঝতে এবং তারা ইয়নের কোনো খোঁজখবর জানে কি না সেই বিষয়টা জানতে। সে মূলত ইয়ন জিওনকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল বন্দি করার উদ্দেশ্যে। আর পরের দৃশ্যেই আমরা যথারীতি সেটাই দেখতে পাই। সেই বেসমেন্টে একটা খাটিয়ার উপরে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে ইয়ন জিওনকে। বলা যায় ইয়ন জিওনের এই অবস্থার কারণ তার বোনের লকেটটা। থানা থেকে ফিরে প্যাংগং এবার সরাসরি বেসমেন্টে চলে আসে। খাটিয়ার সামনে গিয়ে ইয়ন জিওনকে তার বোন সোজিওনের মতোই একই রকমের হুমকি দিয়ে চুপ থাকতে বলে। এরপর সে সোজিওনের সেই লকেটটা তাকে দেখায় এবং ঠান্ডা গলায় বলতে শুরু করে, তুমি যখন এখানে এসেছিলে তখন তোমার বোন বেঁচে ছিল, কিন্তু তুমি এখানে কেন আসলে বলো তো? তোমাকে দেখেই তো আমার লোভ হয়েছে, তাই তোমার বোনটাকে এতদিন ভোগ করার পরে আমি খুন করে ফেলেছি। তোমাকে আমি নতুনভাবে আমার করে রাখতে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো তোমার বোনকে মেরে কিমা বানিয়ে মুরগিকে খাইয়ে দিয়েছি। পিশাচটার কথায় ইয়ন জিওন এবার রেগে ফেটে পড়ে। সেই অবস্থাতেই সে বলতে থাকে, আমি নিজের হাতে তোকে খুন করব। কিন্তু তার কথায় প্যাংগং এবার পিশাচের মতো একটা হাসি দেয় আর তারপর সে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আর একটা ঘটনা ঘটে। পুলিশ কনস্টেবলকে ফোন করে একটা লোক জানায় একটা গাড়ির মধ্য থেকে এই পুলিশ কনস্টেবলের একটা ভিজিটিং কার্ড পাওয়া গিয়েছে। খবরটা শুনে কনস্টেবল বুঝতে পারে সে ইয়ন জিওনকে তার এই কার্ডটা দিয়েছিল। তাই সাথে সাথে সে সেই জায়গায় গিয়ে পৌঁছায় আর গাড়িটা দেখে সে চিনতে পারে এটা ইয়ন জিওনের গাড়ি। কিন্তু কনস্টেবল এটা বুঝতে পারে না ইয়ন জিওনের তো চলে যাওয়ার কথা ছিল শহরে, তাহলে তার গাড়িটা এখানে কিভাবে আসলো। যে লোকটা গাড়িটি খুঁজে পেয়েছিল তাকে সে এ বিষয়ে জানতে চায়।
কিন্তু তার কথার উত্তরে সে বলে একজন পুরুষ এই গাড়িটা চালাচ্ছিল। 3 জন বখাটে তাকে দেখতে পেয়েছে। লোকটার কথা শুনে পুলিশ কনস্টেবল এবার একটু ভাবনায় পড়ে যায়। সে ভাবছে গাড়িটাতে তো ইয়নজিয়ন একাই এসেছিল, তার সাথে কোনো পুরুষ ছিল না। তাহলে কোন পুরুষ মানুষ তার গাড়িটা চালিয়ে নিয়ে আসছিল? বিষয়টা নিয়ে যখন কনস্টেবল লোকটা ভাবতে শুরু করেছে, তখন অন্য দৃশ্যে আমরা বেসমেন্টে ইয়নজিয়নের কাছে আবার প্যাংগংকে দেখতে পাই। মেয়েটার জন্য এবার সে কিছু পোশাক কিনে নিয়ে এসেছে। তার উদ্দেশ্য নতুন পোশাক পরিয়ে মেয়েটাকে ভোগ করা। কিন্তু সোজিয়নের মতো ইয়নজিয়ন খুব নরম স্বভাবের মানুষ ছিল না। এই বন্দি অবস্থাতেও সে পালানোর চেষ্টা করছিল। সে কারণে আস্তে আস্তে তার হাতের বাঁধনটাও সে খুলে ফেলেছিল। কিন্তু প্যাংগং এটা বুঝতে পারেনি। ইয়নের সাথে কথা বলা শেষ করে সে যখন ফিরে যাচ্ছিল, তখন ইয়ন তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং একটা পেরেক দিয়ে তার হাতে আঘাত করে। কিন্তু প্যাংগংয়ের শরীর ছিল অসুরের শক্তি, তাই সে আঘাত পাওয়া সত্ত্বেও পেছনে ফিরে ইয়নকে লাথি মারে আর তারপর মেয়েটাকে একের পর এক পেটাতে পেটাতে বেহুশ করে ফেলে। ইয়নজিয়ন যখন অজ্ঞান হয়ে যায়, তখন একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখছে। মেয়েটার উপরে অত্যাচার শেষ করে প্যাংগং যখন বাইরে বেরিয়ে আসে, তখন বেসমেন্টের দরজার সামনেই সে তার দানবের মতো কুকুরটাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বেশ অবাক হয়। আর ঠিক সেই সময় তার সামনে হাজির হয় সেই কুকুর খামারি, মানে মোটা গোছের সেই লোকটা। খামারি প্যাংগংকে বলে সে জেনে ফেলেছে এই বেসমেন্টে সে কি করে এবং সেখানে কাকে আটকে রেখেছে সে। কুকুর মালিকের কথায় প্যাংগং এবার একটু ঘাবড়ে যায়, কিন্তু তাকে সে জিজ্ঞাসা করে, তোমার মুখ বন্ধ রাখার বিনিময়ে তুমি কি চাও আমার কাছ থেকে? এই লোকটা এবার একটু মুচকি হাসে এ কথায়। সেও ছিল ভীষণ লোভী প্রকৃতির, তাই সে এবার প্যাংগংয়ের কাছে একটা জমি লিখে দিতে বলে। অদ্ভুত ব্যাপার হলো, তার কথায় সাথে সাথেই সাইকোটা রাজি হয়ে তাকে ভেতরে ডেকে নেয়। এদিকে সেই অন্ধকার রাতে সেই পুলিশ কনস্টেবলকে প্যাংগংয়ের বেসমেন্টের সামনে আসতে দেখা যায়। আসলে পরপর কিছু ঘটনায় সে ধরেই নিয়েছিল এই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে। প্যাংগং যখন ভেতরে, তখন পুলিশ বেসমেন্টে বাধা অবস্থায় ইয়নজিয়নকে খুঁজে পায় এবং তাকে মুক্ত করে। কিন্তু ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ায় সেই খুনিটা। আসলে কুকুর মালিককে ভেতরে ডেকে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল তার, আর সেটা হলো তাকে খুন করা। আর বলাই বাহুল্য, সেই কুকুর মালিককে সে খুন করে এই বেসমেন্টে চলে এসেছিল। আর বেসমেন্টে পৌঁছেই সে এই অবস্থা দেখতে পায়। কনস্টেবলকে দেখে প্যাংগং ভীষণ হিংস্র হয়ে ওঠে। পাশে পড়ে থাকা একটা কুড়োল হাতে নিয়ে নির্দ্বিধায় পুলিশের মাথায় কোপ দেয় এবং সেখানেই খুন করে তাকে। এরপর সে ইয়নকে কোপানোর চেষ্টা করে, কিন্তু হাত পায়ের বাঁধন খুলে যাওয়ায় কোপ এড়িয়ে ইয়ন এবার বাইরে বেরিয়ে আসে। তবে বেরিয়ে আসার সময় পুলিশ কনস্টেবলের পড়ে থাকা পিস্তলটা সাথে নিয়ে আসতে পারে সে। বাইরে বেরিয়েই দরজা আটকে দেয় ইয়নজিয়ন, কিন্তু প্যাংগংয়ের হাতে যে কুড়ুলটা ছিল সেটা দিয়ে সে দরজাটা ভেঙে ফেলতে শুরু করে। আর ঠিক এই সময়ের মধ্যে ইয়নজিয়ন সাইকোটার বাড়ির মধ্যে ঢুকে পুলিশকে ফোন করার চেষ্টা চালায়। ওদিকে দরজা ভেঙে বাইরে বেরিয়ে খুনিটা ইয়নজিয়নকে খুঁজতে থাকে এবং একটা জায়গায় সে ইয়নজিয়নকে দেখতেও পায়। ইয়নজিয়ন ছিল খুবই সাহসী একটা মেয়ে। পুলিশকে ফোন করে সে প্যাংগংকে খুঁজতে আবার পিস্তল হাতে বাইরে বেরিয়ে এসেছিল। এ সময় সে সাইকোকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সেটা মিস হয়। আর এটা দেখে প্যাংগং এবার তার হাতে থাকা কুড়ুল দিয়ে ধেয়ে আসে ইয়নজিয়নের দিকে, কিন্তু ইয়নজিয়ন সেফলিভাবে সরে যায় আর পিস্তলটা ঠিক করে এবার প্যাংগংয়ের দিকে গুলি ছোড়ে। গুলিটা খুনির ঠিক বুকে গিয়ে আঘাত করে। সেই অবস্থায় প্যাংগং তাকে বলতে থাকে, আমি জানতাম কেউ একদিন আমাকে মেরে ফেলবে। 16 বছর বয়সে আমি আমার বাবাকে খুন করেছিলাম। 3 বছর আগে আমি আমার স্ত্রীকে খুন করেছি। তোর বোন সহ অনেক মেয়ে আমার মুরগির খাবারে পরিণত হয়েছে। প্যাংগংয়ের কথাগুলো শুনতে শুনতেই ইয়নজিয়ন এবার পাশের কিমা মেশিনের দিকে তাকায়। বোনের কথা মনে করে চিৎকার দিয়ে কেঁদে ওঠে সে এবং তারপর একের পর এক গুলি করতে শুরু করে প্যাংগংকে। দেহে একাধিক বুলেট খেয়ে সেখানেই মারা যায় এই সাইকোটা। এর কয়েকদিন পরের কথা, ইয়নকে একটা হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়। তার বোনের মৃত্যুতে মেয়েটা প্রচণ্ডভাবে শক পেয়েছিল। ডাক্তার তাকে শেষ পর্যন্ত সুস্থ ঘোষণা দিলে ছাড়া পায় সে। তবে হাসপাতালে তাকে বলা হয় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তবে সে যদি অসুস্থতার কথা বলে তবে সে জেলের হাত থেকে রক্ষা পেতে পারে। কিন্তু ইয়নজিয়ন এবার বলে সে জেলের ভয় পায় না, তবে কেউ এ ধরনের পৈশাচিক কাজ আবার করলে তাকে সে ছাড়বে না। এরপর একটা জেটি দেখানো হয় আমাদের। দুটো মেয়েকে সেখানে আসতে দেখা যায়।
মেয়ে দুটো এক বৃদ্ধ ফিশারম্যানকে বলে তার বোটটা তারা ভাড়া নিতে চায়, সে তাদেরকে নেবে কিনা। তাদের কথায় বৃদ্ধ এবার চারিদিকটা এদিকে ওদিকে দেখে নেয় আর তারপরে তাদেরকে বোটে উঠে আসতে বলে। বন্ধুরা, এই 70 বছর ঊর্ধ্ব বৃদ্ধের ঘটনাও সে সময় কোরিয়াতে বিশাল একটা আলোড়ন তুলেছিল, কারণ সে ছিল প্যাংগংয়ের মতোই একটা সাইকো। 2007 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে 7 জন মেয়েকে রেপ করে খুন করেছিল সে। আর সেই ঘটনা নিয়ে অন্য একটা মুভি আছে, যদি কোনোদিন সুযোগ হয় সেই মুভিটার এক্সপ্লেইনও আপনাদের সামনে নিয়ে আসবো। তো এই ছিল সাইকো খুনি প্যাংগংয়ের ঘটনা। কেমন লাগলো ভিডিওটি? আশা করি মতামতটা কমেন্টে জানাবেন। ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন কোনো মুভি এক্সপ্লেইন দেখার জন্য।